নমস্কার, আমি সুমন বসু রায়। খবরের ময়নাতদন্ত নিয়ে আজকে এসেছি। আজকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কিন্তু একটা জনসভাতে অংশ নেওয়ার যে কথা ছিল এবং সেই জনসভাতে তিনি কিন্তু রওনা হয়েছিলেন তাহিরপুরের উদ্দেশ্যে নদিয়া জেলায়, এবং বহু মানুষের কিন্তু আজকে অপেক্ষা ছিলেন যে প্রধানমন্ত্রী সেই যে ভাষণ তিনি কি বলবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে হেলিকপ্টারও কিন্তু পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া, একেবারে ঘন কুয়াশা থাকায় তার যে হেলিকপ্টার সেটা কিন্তু নামতে পারেনি। তিনি দমদম বিমানবন্দরে চলে যান এবং সেখান থেকে তিনি অডিও বার্তা বানিয়ে সেটা কিন্তু অডিও বার্তা শোনানো হয় তাহিরপুরের যে জনসভা সেখানে। এবং যেহেতু প্রথমে বলা হচ্ছিল যে তিনি সড়ক পথে যাবেন, কিন্তু আসামে তার জনসভা ছিল, ফলে সেখানের জনসভা তাহলে বাতিল করতে হতো। স্বাভাবিকভাবে তিনি অডিও বার্তা পৌঁছে দেন তাহিরপুরের মাটিতে এবং তাহিরপুরের জনসভাতে সেটা কিন্তু সম্প্রচার করা হয়। এই ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি একাধিক বিষয়ে আলোকপাত করেছেন, যদিও সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। যতটা ভাষণ তার দেওয়ার কথা ছিল তার বদলে তিনি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। কিন্তু আমরা যদি দেখি তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস শিক্ষণীয়, অর্থাৎ প্রত্যেকটা দলকে কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রাখতে হয়। এই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মনে করা হচ্ছিল যে বিজেপি জিতেই গিয়েছে প্রায়, এবং বিভিন্ন এক্সিট পোল তারাও কিন্তু সম্প্রচার করছিলেন যে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে বাংলার ক্ষমতায় আসতে চলেছে। এবং বহু বড় বড় যারা সমীক্ষক রয়েছেন তারা একেবারে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমাদের এই সমীক্ষা ভুল হতে পারে না, মানুষের যা পালস দেখছি তাতে কিন্তু যে পরিমাণ আমরা আসন দিয়েছি বিজেপিকে তার থেকে বেশি আসনই কিন্তু তারা পেতে চলেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপি 100 গণ্ডি কিন্তু পার করতে পারেনি। তার পিছনে একাধিক কিন্তু যুক্তি রয়েছে, অভিযোগ রয়েছে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে বিজেপির হার ছিল 2021 সালে, অন্তত খাতা কলমে যে হার ছিল, তার পিছনে কিন্তু রয়েছিল বিজেপির প্ল্যান বি না থাকা। আজকেও আমরা দেখতে পেলাম যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হতে পারলেন না, সেখানে হেলিকপ্টার তখন এসে পৌঁছেছিল যখন সুকান্ত মজুমদার তিনি কিন্তু ভাষণ দিচ্ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, এবং তিনি বলছিলেন আমাদের একটা কিন্তু শব্দ শোনা যাচ্ছে হেলিকপ্টারের এবং প্রধানমন্ত্রী এখনই এসে যাবে, সুতরাং আমাকে ভাষণ সংক্ষিপ্ত করতে হবে। এবং তিনি কিন্তু মঞ্চে আরও যারা অতিথি ছিলেন বা যারা বক্তা ছিলেন তাদের জন্য তিনি মাইক্রোফোন ছেড়ে দেন। এবং আমরা যদি দেখি তারপরে বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হতে পারেননি, এবং সেখানে কিন্তু সেই যে ঘটনা, অর্থাৎ প্রধানমন্ত্রী নামতে পারেননি, তিনি দমদমে ফিরে যাচ্ছেন, এই যে একটা বিষয়, এই বিষয়টি জানতে অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রচার হতে শুরু করেছেন, এবং পরবর্তী সময় আমরা শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু ভাষণরত অবস্থায় শুনি যে প্রধানমন্ত্রী আজ নামতে পারেননি, তিনি অডিও বার্তার মাধ্যমে আমাদেরকে সম্বোধন করবেন। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছিল যে এই যে মঞ্চ ছিল, এত সুন্দর মঞ্চ বানানো হয়েছিল, যেটা একেবারে দর্শনীয় মঞ্চ এবং বহু টাকা খরচা করা হয়েছিল, পিছনে বড় একটা এলইডি স্ক্রিন ছিল। ফলে প্রধানমন্ত্রী যদি অডিও বার্তার বদলে ভিডিও বার্তা দিতেন তাহলে কিন্তু অনেক বেশি মানুষ তার ভাষণ একেবারে তার ছবি সহ বা তার ভিডিওতে তার বক্তব্য শুনতে পারতেন, অনেক বেশি জীবন্ত হয়ে উঠত। আজকে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে, তার থেকে বেশি কিন্তু আলোচনা অন্য বিষয়ে চলে যাচ্ছে। কিন্তু তার ভাষণটা যদি অডিও ভিজুয়াল হতো তাহলে কিন্তু অনেক বেশি সেটার আমরা যদি বলি প্রচার পেত। যেহেতু সামনেই ভোট, তিনি ভোট প্রচারে এসেছিলেন, এবং আমরা নদিয়া জেলাতে প্রথম জনসভা যদি বলা যায় তাহলে বলতে হবে সেই জনসভায় তিনি আসতে পারেননি প্রাকৃতিক দুর্যোগে, এটা মানে হওয়ার কথা, এটা হতেই পারে। কিন্তু বিজেপির পক্ষ থেকে প্ল্যান বি যদি থাকতো তারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা অডিও ভিজুয়াল, অর্থাৎ একেবারে ভিডিও একটা বার্তা মানুষের কাছে তুলে ধরতে পারতেন, অনেক বেশি জীবন্ত হয়ে উঠতো। 2021 সালের নির্বাচনেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিজেপির প্ল্যান বি ছিল না। যখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিপুল ভোটে জয়লাভের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, বিভিন্ন
সমীক্ষক দল তারা একেবারে বলছেন যে বিজেপি এখানে ক্ষমতায় আসতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু হেরে যেতে চলেছে, বাংলার মাটি তারা হারতে চলেছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একাধিক প্ল্যান কিন্তু পরিবর্তন করে। আমরা যদি দেখি এর যে সূত্রপাত 2021 সালে হয়েছিল, যতদূর মনে পড়ে নভেম্বর মাস ছিল, সম্ভবত 10ই নভেম্বর ছিল 2020 সালের, এবং 2020 সালের নভেম্বর মাসে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত পদ প্রথমে পরিত্যাগ করেন। তিনি বিধানসভার যে সেই এমএলএ পদও কিন্তু তিনি একেবারে পদত্যাগ করে এবং তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এবং বিজেপিতে যোগদান করার পর কিন্তু তৃণমূলের মনোবল, তৃণমূলের নিচু কর্মীদের মনোবল অনেকটা নিচে নেমে গিয়েছিল। সেখানেও কিন্তু একাধিক নেতা নেত্রী তারা সেই সময় তৃণমূল কংগ্রেস ছাড়তে শুরু করেছিলেন। আমরা যদি দেখি সেই সময় মুকুল রায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং আসন বন্টন থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, বহু অভিযোগ আসতে শুরু করেছিল। এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি শুধু আসন বন্টন করে দিলেই তো হলো না, যোগ্য সংগঠকদের কিন্তু দায়িত্ব দিতে হয় এবং প্রতিটা লোকসভা ধরে ধরে যদি সেই সময় যোগ্য সংগঠকদের দায়িত্ব দেওয়া যেত, তাহলে কিন্তু বিজেপির এই যে একটা ফলাফল, যে অবিশ্বাস্য ফলাফল, সেই অবিশ্বাস্য হতাশজনক ফলাফল কিন্তু হতো না। অনেকে বলেই মনে করে যেহেতু সেই সময় মানুষ কিন্তু একটা, আমরা যদি দেখি তাহলে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেই হাওয়া বইছিল, দুর্নীতির বিরুদ্ধে হাওয়া বইছিল, সমস্ত কিছু হাওয়ার পরও কিন্তু তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে তাদের মাটি শক্ত করতে থাকে, তারা বিভিন্ন রণকৌশল নিতে থাকে এবং আমরা যদি দেখি একটা সপ্তম দফায়, মানে একটা দীর্ঘায়িত একটা ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আরও বেশি কিন্তু তাদেরকে সুযোগ দিয়েছিল এবং প্রতিটা নির্বাচন ছোট, প্রথম দিকে উত্তরবঙ্গে হচ্ছিল, ছোট ফেজে হচ্ছিল, বা আমরা যদি দেখি সেখানে শীতলকুচির মতন একটা ঘটনা ঘটেছিল এবং সেই শীতলকুচির ঘটনাকে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচারে নেমেছিল, বিজেপি কিন্তু সেভাবে তার পাল্টা প্রচার করতে পারেনি এবং ক্রমশ আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি পিছিয়ে পড়ছে। এবং সবচেয়ে বড় ঘটনা ছিল সেটা হচ্ছে 1 মে 2021 সাল। 1 মে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যারা কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে কিন্তু অনেক বেশি সজাগ থাকতে হবে। বিজেপি প্রথমে প্রচার করবে যে তারা জিতে গিয়েছে, তারা জিতে গিয়ে সেখানে বিজয় উল্লাস শুরু করে দেবে, কিন্তু তৃণমূল যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়ে কোনো কর্ণপাত করলে হবে না, তাদের বিভ্রান্ত হলে চলবে না। তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূল দলনেত্রী তিনি কিন্তু একেবারে পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদেরকে মনোবল শক্তপোক্ত লোকদের দিতে হবে, কোনোভাবেই তারা যেন ভেঙে না পড়েন এবং তাদেরকে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন চিড়ে গুড় যা পারবেন সেটা কিন্তু নিয়ে যাবেন। কেন? কারণ কাউন্টিং অনেকক্ষণ ধরে হবে। সেই যে ইঙ্গিত, সেই ইঙ্গিতও কিন্তু বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বুঝতে পারেননি। তারা একেবারে মানে জয়ের ব্যাপারে এতটাই আশাবাদী ছিলেন, তারা কোনো বেশিরভাগ জায়গাতেই তারা খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্টই করেনি কাউন্টিং এজেন্টদের এবং তাদের কোনো ধরনের প্রস্তুতি ছিল না প্ল্যান এ, অর্থাৎ তাদেরকে যদি হারানোর জন্য কোনো রকম পরিকল্পনা হয় সেই পরিকল্পনার কিভাবে মোকাবিলা করবে তার কোনো কিন্তু প্রস্তুতি ছিল না। এবং আমরা যেটা মানে বিভিন্ন সূত্র মারফত জানতে পারি, তৃণমূল কংগ্রেস যেটা করেছিল তারা ডবল সেট আপ নিয়ে নেমেছিল, অর্থাৎ তাদের যারা পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট থাকবে তো থাকবেই, সেই সঙ্গে তারা যারা করেছিলেন যেখানে নির্দল প্রার্থী রয়েছে বা অন্য কোনো দল রয়েছে যারা চায় বিজেপিও ক্ষমতায় না আসুক, তাদের যারা এজেন্ট ছিল তাদেরকেও কার্যত ম্যানেজ করে নিয়েছিলেন। ফলে একটা কাউন্টিংয়ের যখন রুমে যখন যাওয়া হচ্ছিল তখন তৃণমূল কিন্তু 2:1 প্রথমেই কিন্তু এগিয়েছিল, অর্থাৎ তাদের তৃণমূলের পক্ষে 2 জন এবং বিজেপির পক্ষে 1 জন। এবং বিজেপির যেটা ছিল, বিজেপির কোনো খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তৃণমূল একেবারে প্রিপারেশন নিয়ে গেছে, শুধু নিজেদেরটা না যাদেরকে তারা ম্যানেজ করেছিল তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা ছিল, অর্থাৎ যতক্ষণই কাউন্টিং চলুক না কেন। ফলে কিন্তু কোনো সমস্যা হওয়ার নেই, তারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে সেখানে কাউন্টিংয়ে অংশ নিতে পারবে। অন্যদিকে বিজেপির মনোভাবটা এরকম ছিল আমরা তো জিতবই, এবং সারা দেশে যেহেতু দেখা যায় একটা বিধানসভার কাউন্টিং হতে খুব বেশি হলে 12টা 1টা পর্যন্ত লাগে এবং তারপরে সার্টিফিকেটের জন্য আরও 1-1.5 ঘন্টা সময় লাগে।
লাগতে পারে। বিজেপির ধারণাই ছিল না যে সকাল থেকে রাত গড়িয়ে মাঝরাত পর্যন্ত গণনা চলতে পারে, অর্থাৎ বিজেপির কোনো প্ল্যান বি ছিল না। ঠিক আজকে যেমনভাবে আমরা দেখলাম প্ল্যান বি নেই, ফলে যখনই 10টা বাজতে শুরু করলো ইলেকশন কমিশনের সার্ভার ডাউন হয়ে গেল, বিভিন্ন জায়গায় লোডশেডিং হতে শুরু করলো, একটা আলোড়ন পড়ে গেল এবং বিজেপির যারা প্রার্থী রয়েছেন, যেমন রাজস্বী রাজবংশীর কথা মনে পড়বে আপনাদের, একেবারে সরাসরি তিনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন কাউন্টিংয়ে ব্যাপক কারচুপি চলছে। তিনি অভিযোগ করেছিলেন ইভিএম খোলা হচ্ছে, ইভিএমগুলির কিছু কিছু ইভিএমে কিন্তু দেখা যাচ্ছে 98%, 99% চার্জ রয়েছে, এবং সেই যখন ইভিএমগুলি খোলা হচ্ছে যদি দেখা যায় যে সেখানে পোলিং হয়েছে 800টার মধ্যে 750টাই তৃণমূলের ফেভারে যাচ্ছে, কিন্তু যেটা 60%, 50% ব্যাটারি রয়েছে সেখানে বিজেপি কিন্তু লিড করছে। এবং এই যে একটা বক্তব্য, এই বক্তব্যেও কিন্তু বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা কর্ণপাত করেনি, তাদের মধ্যে কোনো ধরনের ঘটনা বা কোনো সন্দেহ সেগুলো কিন্তু দানা বাঁধেনি। এবং বেলা গড়াতে না গড়াতেই কিন্তু বিজেপির যারা দায়িত্বে ছিলেন, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে অরবিন্দ মেনন থেকে শুরু করে যারা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু কার্যত হার মেনে নেন। কিন্তু তখনও কিন্তু কাউন্টিং চলছে, সার্ভার কিন্তু ইলেকশন কমিশনের ডাউন রয়েছে, বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, এরকম সময়েও বিজেপির বেশ কিছু প্রার্থী দাঁতে দাঁত কামড়ে কিন্তু পড়েছিল। বিজেপির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের কিন্তু বেলা গড়াতেই তাদের খিদে পেতে শুরু করে, এবং আপনারা জানেন যেটা কিন্তু নিবারণ করা যায় না। অনেক সময় কিন্তু দেখা যায় তখন তাদের মধ্যে একটা নেতিবাচক চিন্তা হয়েছিল যে কাউন্টিং অনেকদিন চলবে, বরঞ্চ আমরা বাইরে বেরিয়ে কিছু খাওয়ার চেষ্টা করি। যেই তারা বাইরে বেরিয়েছে দ্বিতীয়বার কিন্তু তারা আর কাউন্টিং সেন্টার ঢুকতে পারেনি, কেন সিস্টেমটাই এমনভাবে ছিল তাদেরকে আর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এইটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং ফলে দেখা যাচ্ছে যখন কাউন্টিং চলছে 17টা টেবিলে কাউন্টিং চলছে, বিজেপির 1-2জন কিন্তু বসে রয়েছেন শুধুমাত্র। এবং সেই সময় অর্থাৎ শেষ মুহূর্তে আপনি যদি দেখেন বেশিরভাগ যে গণনা হয়েছিল সেখানে 12 রাউন্ড, 13 রাউন্ড, 14 রাউন্ডেও কিন্তু বিজেপি এগিয়েছিল, কিন্তু 17 রাউন্ড বা 16 রাউন্ডে যায় ব্যাপকভাবে তৃণমূলে কিন্তু সেই রাউন্ডগুলিতে জাম্প মেরেছিল, এবং তারা ওই 1টি, 2টি, 3টি কাউন্টিংয়ে কিন্তু সমস্ত ব্যবধান ঘুচিয়ে দিতে সক্ষম হয়। এবং সবচেয়ে বড় কথা, কিছু জায়গায় এরকমও হয়ে যায় যে তাদের যে যখন সার্ভার ঠিক হতে হতে সম্ভবত আমরা যে রেজাল্ট পাচ্ছিলাম প্রথম দিকে ঠিকঠাক পাচ্ছিলাম 3 রাউন্ড 4 রাউন্ড, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল সার্ভার থেকে সমস্ত রাউন্ডের গণনা আসা, এবং 5টা, 6টা, 7টার সময় যখন এক একটা কেন্দ্রের একেবারে যখন আমরা দেখছিলাম ভোটের ফলাফল আসছে, একবারে সমস্ত রাউন্ড হয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আসছে, এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। এবং অনেক জায়গায় সেই যে তথ্য সেটা কিন্তু মানতে রাজি হয়নি বিজেপির যারা প্রার্থী ছিলেন, বিজেপির যিনি ইলেকশন এজেন্ট ছিলেন তারা কিন্তু পানতে চান, তারা রিকাউন্টিংয়ের দাবি করে। আমরা দিনহাটাতে দেখেছি সে এমনভাবে কিন্তু নিশীথ প্রামাণিক তিনি কিন্তু একেবারে গো ধরে থাকেন যে না, এখানে আমি হারিনি, আমাকে হারানো হচ্ছে জোরজবস্তি, আমি এখানে জিতবই, এবং রিকাউন্টিংয়ে তিনি 6 ভোটে জয়লাভ করেন। অশোক দিন্দা তিনিও কিন্তু একেবারে দাঁতে দাঁত কামড়ে বসেছিলেন যে আমি এখানে হারিনি, ফলে তিনিও কিন্তু রিকাউন্টিংয়ে জয়লাভ করে। এবং নির্বাচন কমিশনের যে তথ্য সেখানে কিন্তু প্রথমে হার দেখানো হয়েছিল, পরবর্তী সময় সেটা কিন্তু পাল্টে যায়। আমরা যদি দেখি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও নন্দীগ্রামে তিনিও কিন্তু 7:30টার সময় সম্ভবত তার জয়ের ঘোষণা হয়, কিন্তু 4টা থেকে কিন্তু জানা যাচ্ছিল তিনি হেরে গিয়েছেন। অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে যেভাবে বিজেপি প্রার্থীরা দাঁতে দাঁত কামড়ে তাদের শক্তি নিয়েছিলেন এবং তারা কিন্তু সেই সব জায়গায় জয়লাভ করেছিল। আমার যেটা সেই সময় প্রশ্ন ছিল, বারবার করে আমি সেটা আলোকপাত করেছি যে 2-2 4 হবে, 2-2 কোনো দিন 1 হতে পারে না, 2-2 কোনো দিন 9 হতে পারে না। এটা কেন হচ্ছে? যখনই রিকাউন্টিং হয়ে যাচ্ছে কোনো জায়গায় তখন কেন আগের হিসাবের সাথে পরের হিসাব মিলছে না? যেখানে হয়তো দেখা যাচ্ছে নিশীথ প্রামাণিক 10,000 ভোটে হেরে গিয়েছেন, তিনি কিভাবে 6 ভোটে জিতেন? যেখানে অশোক দিন্দা 30,000 ভোটে হেরে গিয়েছেন, তিনি কি করে আবার 5-10 হাজার ভোটে জিততে পারেন? এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু পরবর্তী সময় ধামাচাপা পড়ে যায়, যেহেতু চারদিকে খেলা হবে স্লোগান শুরু হয়ে যায়, এবং খেলা হবে স্লোগানের পর কিন্তু বিজেপির যারা কর্মী ছিলেন অনেকেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হন, দিকে দিকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। সেই যে দিনগুলি, অর্থাৎ আমরা যদি দেখি 2রা মে 2021 সালের সেই ভোট গণনার দিন থেকে একেবারে আমরা যদি দেখি ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি
একেবারে অন্যদিকে মন নিতে শুরু করে। এবং এই রকম একটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেন এবং তিনি বলেন যে ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে। এবং সেই সময় কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ও তার সভা, যেটা তিনি মঞ্চ বেঁধে করেছিলেন, যেখানে বলেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি কখনোই মনে করি না যে 100-র নিচে আসনে বিজেপি জয়লাভ করতে পারে। এবং বহু জায়গায় কিন্তু অভিযোগ আসছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়গুলি দেখছেন এবং পরবর্তীতে ইলেকশন পিটিশন বা যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল বিজেপি যে কেন্দ্রীয় নেতৃত্ব, শোনা যায় রাজ্য নেতৃত্বকে তারা অনুমতি দেয়নি কোনো জায়গাতে ইলেকশন পিটিশন করা। 45 দিনের মধ্যে ইলেকশন পিটিশন করতে হয়, 45 দিন পেরিয়ে যায় এবং 60 দিন পর্যন্ত সিসিটিভি ফুটেজ রাখার কিন্তু নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে 60 দিনও পেরিয়ে যায়। এবং 60 দিনের মাথায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম ইলেকশন পিটিশন করেন এবং সেই সঙ্গে তৃণমূলের আরও 4 জন অভিযোগ করেন। এবং তারপর কিন্তু বিজেপি যেহেতু যেই সময় যে সিসিটিভি মূল যেটা প্রমাণ নথি সেটার যখন মানে নষ্ট করার অনুমতি দিয়ে দেন জেলা যারা দায়িত্বে ছিলেন, তা যেটা নিয়ম বলে, তারপরে কিন্তু বিজেপির একেবারে মানে বোধোদয় হয়, বিলম্বিত বোধোদয় হয়। তখন একের পর এক বিজেপির নেতারা বা প্রার্থীরা তারা কিন্তু ইলেকশন পিটিশন করতে থাকে। কিন্তু আদালতের কাছে মানে যেহেতু সময়সীমা পেরিয়ে গেছেন, অনেক আবেদন তারা গ্রহণ করতে পারেনি, কিছু আবেদন তারা গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করলেও সিসিটিভি ফুটেজ না থাকার কারণে আমরা জানি যে 4.5 বছর ধরে সেগুলি ঠান্ডা ঘরে পড়ে রয়েছে, সেগুলিতে কোনো আলোকপাত হওয়ার আর কোনো সম্ভাবনাও নেই। সুতরাং বিজেপির এই যে একটা রণকৌশলের একটা ভুল ভ্রান্তি বা প্ল্যান এ থাকে, তাদের প্ল্যান বি থাকে না, সি থাকে না, এই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত এগিয়ে রয়েছে। তাদের প্ল্যান এ থাকে, প্ল্যান এ যদি সফল না হয় তাদের প্ল্যান বি থাকে, প্ল্যান বিও যদি সফল না হয় তাদের কাছে প্ল্যান সি থাকে। ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রণকৌশল নিতে থাকে। এই মুহূর্তে বাবরি মসজিদ যেটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে গঠন করছেন হুমায়ুন কবির, তাকে নিয়েও কিন্তু প্ল্যান এ ছিল। তৃণমূল চাইছিলেন যে বাবরি মসজিদ যেন বাংলায় হুমায়ুন কবির তৈরি না করেন, সেই জন্য হুমায়ুন কবিরকে বারবার বলা হচ্ছিল। কিন্তু হুমায়ুন কবির তিনি নাছোড় ছিলেন, তিনি অনড় ছিলেন তার। এবং যখন দেখা গেল যে বাবরি মসজিদ তিনি গঠন করবেই 6 ডিসেম্বর, তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু শেষ মুহূর্তে কোনো বাধা দেওয়া নেই, পুলিশের পক্ষ থেকেও কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। অর্থাৎ এটাই হচ্ছে প্ল্যান এ। আর প্ল্যান এ সফল না হলে যখন তৃণমূল দেখছে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ হুমায়ুন কবিরের দিকে চলে যাচ্ছেন, তখন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র বাধা কিন্তু আসেনি বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের ক্ষেত্রে। অর্থাৎ এটাই হচ্ছে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মানে আমরা যদি বলি দূরদৃষ্টিতা। অন্যদিকে বিজেপিকে আমরা 2021 সালে ঠিক যেমনভাবে দেখেছিলাম একটা জেতা ম্যাচ, তারা কিন্তু শুধুমাত্র কাউন্টিং সেন্টারে তাদের যে আমরা যদি বলি সচেষ্ট থাকা, সজাগ থাকা, সেটা করতে না পারাতে তারা কিন্তু সেই ম্যাচ হেরে চলে আসলো। বর্তমানে কিন্তু আবার 26 সালের নির্বাচন হবে। হ্যাঁ, ইলেকশন কমিশন অনেক চেষ্টা করছে স্বচ্ছ ভোটার তালিকা করবার ক্ষেত্রে এবং তারা কিন্তু আমরা যদি বলি তাহলে প্রথম বলে কিন্তু তারা কিন্তু 6 মেরে দিয়েছে এবং সবচেয়ে বড় কথা সেই প্রথম বলটা কিন্তু নো বল হয়েছে। অর্থাৎ আগামী দিনে ফ্রি হিট কিন্তু একটা সুযোগ পাবে কিন্তু নির্বাচন কমিশন এবং সেই ফ্রি হিটে তারা যে আবার ছক্কা হাঁটানোর চেষ্টা করবে সেটা কিন্তু বলাই বাহুল্য। কিন্তু তৃণমূল কংগ্রেস এই যে একটা সময় যেভাবে তারা এসআইআর ইস্যুতে সরব হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষের জনমত কিন্তু তৈরি করতে পারছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু শুধুমাত্র এসআইআরের দিকে এবং শুধুমাত্র নির্বাচন কমিশনের দিকে কিন্তু মুখাপেক্ষী হয়ে রয়েছে। কিন্তু বিজেপির একেবারে দলীয় স্তরে তাদের যে কাজগুলি করা উচিত সেই কাজগুলিতে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী অনেক চেষ্টা করছেন, সুকান্ত মজুমদার অনেক চেষ্টা করছেন বা বিজেপির অন্যান্য নেতৃত্ব অনেক চেষ্টা করছেন, কিন্তু তাদের যারা মাথা রয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব তারা যেভাবে চালনা করবেন বঙ্গ বিজেপি তো সেভাবেই চলবে। কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু একটা গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় 2026 সালের নির্বাচনে বিজেপির 2021 সালের যে হাওয়া ছিল তার থেকে বেশি হাওয়া কিন্তু 2026 সালে বিজেপির ফেভারে নেই। কিন্তু তারপরেও বিজেপির যে লড়াই দেওয়ার যে একটা আমরা যদি বলি জায়গা যথেষ্ট রয়েছে। কেন? বহু
ভুয়ো ভোটার, বহু মৃত ভোটার, বহু স্থানান্তরিত ভোটার, তাদের নাম কিন্তু কাটা যাচ্ছে এবং আগামী দিনে বিপুল হারে কিন্তু নাম কাটা যাবে। সেই জন্যই বলছিলাম আমি যে এই যে আপনার 58 লক্ষ নাম ইতিমধ্যে কিন্তু বাদ গিয়েছে, সেটা হচ্ছে প্রথম বলে নির্বাচন কমিশন 6 মেরেছে এবং সেই বলটাও নো বল হয়েছে। পরের বল কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ফ্রি হিট পাবে। একটা কিন্তু ভূমিকম্প হবে যদি 14 তারিখে সত্যি সত্যি আপনার নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করে। কিন্তু সেই সুযোগ কি বিজেপি নিতে পারবে, সে নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের কিন্তু নজর রাখতে হবে এবং আগামী দিনে আমরা আলোচনা করব। নির্বাচন কমিশন প্রথম বল নো বল, সেই নো বলে 6 মেরেছে এবং পরবর্তী যে ফ্রি হিট সেখানে কি পারবে আর একটা ছক্কা মারতে, তার জন্য কিন্তু আমাদের নজর থাকবে। আগামীকালের যে খবরের ময়নাতদন্ত, যার আমি নাম দিয়েছি বিহারের উল্টা বাংলায়, বিহারের উল্টা বাংলায়, কারণ বিহারে যে পদ্ধতিতে কিন্তু খসড়া নাম তালিকা প্রকাশ হয়েছে, বাংলায় কিন্তু সেভাবে খসড়া তালিকা প্রকাশিত হয়নি। বিহারে প্রথমে ঝাড়াই বাছাই করা হয়েছে, যাদেরকে মনে হয়েছে সন্দেহ হয়েছে, সমস্ত নাম নিয়ে কিন্তু প্রায় 80 লক্ষ নাম কিন্তু নিয়ে একটা প্রকাশিত হয়েছে এবং পরবর্তী সময় যাদের নাম মনে হচ্ছে যে কোনো তথ্যগত ভুল রয়েছে, তারা তাদের অ্যাপিলের মাধ্যমে, হিয়ারিংয়ের মাধ্যমে তারা কিন্তু সেটা সংশোধন করে নিয়েছে এবং ফলে 50 লক্ষের অনেক নিচে কিন্তু নেমে গিয়েছিল মূল সংখ্যাটা যখন চূড়ান্ত তালিকা হয়েছে। বাংলায় কিন্তু একদম উল্টা চিত্র দেখা যাচ্ছে। বাংলায় নির্বাচন কমিশন হয়তো ভাবতেই পারেনি যে প্রথমেই এত নাম বাদ যাবে এবং যদি সত্যি সত্যি তারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ফেলতো, যাদের বিভিন্ন ধরনের গলত পাওয়া গিয়েছে, যাদের নাম পূর্ব যে তালিকা সেই তালিকা নাই এবং তারা ম্যাপিংও করতে পারেনি, শুধু বাবা মা না কোনো আত্মীয় দিয়ে ম্যাপিং করতে পারেনি, এবং 30 লক্ষ 32 লক্ষ যে নাম রয়েছে যাদেরকে প্রাথমিকভাবে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, সুতরাং সেই নামগুলোও কিন্তু খসড়া তালিকায় উঠে গিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এখানে একদম উল্টা পদ্ধতিতে কিন্তু খেলছে এবং তারা জানে যে আগামী দিনে বিপুল পরিমাণ নাম বাদ যাবে এবং সেই নাম বাদ গেলে রাজ্যে কিন্তু একটা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে নির্বাচন কমিশন। ফলে তারা যেটা করছে সেটা প্রথমে তারা প্রিকশন নিতে শুরু করেছে, তারা বিভিন্ন ধরনের ঢাল বানিয়ে নিচ্ছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। অন্যদিকে আমরা বিজেপিকে দেখছি ছন্ন ছাড়া বিজেপি, তারা কিন্তু ভোটে জেতার ব্যাপারে তারা এবারও কিন্তু অনেক বেশি আশাবাদী, কিন্তু তার জন্য যে রণকৌশল লাগে, তার জন্য যে তাদের দূরদৃষ্টিতা লাগে, সেটা কিন্তু তারা দেখাতে পারছে না। আজকে খবরের ময়নাতদন্ত এই পর্যন্ত। কালকের খবরের ময়নাতদন্তে অবশ্যই আপনারা দেখুন নির্বাচন কমিশনের বিহারের উল্টা বাংলায় পর্ব।